গল্পের শুরু ১৯৬২ সাল থেকে, যেখানে আমরা প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা বিশাল জাহাজ দেখি যার নাম অ্যান্টোনিয়া গজা। ওই জাহাজে মোট ৬০০ জন যাত্রী ছিল যারা নিউ ইয়র্কের দিকে যাচ্ছিল। জাহাজে এক ধামাকা পার্টি চলছে। সেখানে একটা অসাধারণ সুন্দর সিঙ্গার গান গাইছে আর সবাই তার গান উপভোগ করে মজা করে নাচছে। জাহাজের সব মানুষ খুবই আনন্দিত ছিল, কিন্তু তারা জানতো না কয়েক মিনিটের মধ্যেই তাদের সঙ্গে এমন কিছু ঘটতে যাচ্ছে যা ভেবেও তারা কাঁপে মনে হয়। তখনই আমরা দেখি একজন মানুষ ইঞ্জিন রুম থেকে একটা লিভার ওপরে তুলে ধরে। লিভার উঠতেই একটা ধারালো তার টান টান হয়ে সবার মধ্য দিয়ে চলে যায়। দেখতে দেখতে সবার দেহ দুটো ভাগে ভাগ হয়ে যায়। এটা একটা খুবই ব্যথার পরিবেশ ছিল। চারপাশ রক্তে লাল হয়েছিল। এক ছোট্ট মেয়েটি যার নাম কেটি, সে বাঁচে কারণ তার উচ্চতা কম ছিল, তাই তার মাথার ওপর দিয়ে তারটি চলে যায়। এরপর আমাদের দেখানো হয় ৪০ বছর পরে একটি সিন, যেখানে আমরা কিছু মানুষ দেখি যারা একটা টাগ বোটে আছে। একটা বড় শিপ টানতে গিয়ে হঠাৎ সেই পুরনো শিপ ডুবতে শুরু করে। এটা দেখে গ্রুপের লিডার তার টিমের একজন মেয়ে যার নাম মাফি, তাকে সেই পুরনো শিপে পাঠায় যাতে সে সেই শিপকে যেই তার দিয়ে বাঁধা ছিল সেটা খুলে দিতে পারে। না হলে যদি পুরনো শিপ ডুবে যায় তাহলে তাদের টাগ বোটও ডুবে যাবে। মার্ফি যখন ওই পুরনো শিপে পৌঁছে তখন সে দেখে শিপের নিচের অংশে ফাটল পড়ে গেছে, তাই শিপের ভিতরে দ্রুত পানি ঢুকছে। পরের ৫ মিনিটের মধ্যে এই জাহাজটা পানিতে ডুবে যাবে। মার্ফি এই কথা তার দলের লিডারকে জানায়। এটা শুনে লিডার মার্ফিকে আদেশ দেয় যে তার মধ্যে যে তারের সাহায্যে আমরা এই জাহাজটাকে টেনে নিচ্ছি সেই তারটা মুক্ত করে দাও, আর তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে আমাদের কাছে ডাকবোর্ডে চলে এসো, কারণ আমরা এই পুরনো জাহাজটা ফেলে চলে যাচ্ছি। ঠিক তখনই দলের আর দুইজন সাথী মার্ফির কাছে এসে তাকে বাইরে বের হয়ে জাহাজটা ছেড়ে যেতে বলে, কিন্তু এই জাহাজটা খুঁজে পেতে তাদের ৩ মাস লেগেছিল। সেই কারণেই মার্ফি এত সহজে এই জাহাজটা ছাড়ার কথা ছিল না। ও জলরাশি বাঁচানোর জন্য সোজা নিচে পানিতে ঝাঁপ দেয়। সেটা দেখে ওপরের দুইজন সঙ্গীও হাতিয়ার নিয়ে মার্ফির পেছনে ঝাঁপিয়ে পড়ে। এই ৩ জন কষ্টে কষ্টে শিপ ডুবতে দেওয়ার আগেই তারের ফাটলে ওয়েল্ড করে শিপকে ডুবতে থেকে বাঁচিয়ে ফেলে। আর এই শিপটা তারা মার্কেটে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে, আর টিমের লিডার ওই টাকা সবাইকে সমান সমান ভাগ করে দেয়। ঠিক তখনই জ্যাক নামের এক লোক অনেকক্ষণ ধরে ওদের ওপর নজর রাখছিল আর ওদের কথা শুনছিল। ও বুঝতে পারে এই লোকেরা সমুদ্রে যে শিপগুলো হারিয়ে যায় সেগুলো মানুষরা ওই জাহাজগুলো খুঁজে বের করে মার্কেটে বিক্রি করে টাকা কামায়। জ্যাক নামের একটা লোক তাদের কাছে এসে টিমের লিডারকে একটা জাহাজের কথা বলে যার মধ্যে খাজানা লুকানো আছে। আসলে জ্যাক সেই জাহাজের কথা বলছিল যেটা ৪০ বছর আগে এক অজানা লোক লিভার টেনে সবাইকে মার দিয়েছিল। টিমের লিডারও ৪০ বছর আগে গায়েব হওয়া অ্যান্টোনিও গজা নামে জাহাজের কথা শুনেছে। লিডার বলে অনেকেই ওই জাহাজ খুঁজেছে, কিন্তু আজও পর্যন্ত কেউ সেটা পায়নি। জ্যাক লিডারকে বলে, আমি জানি ওই জাহাজটা কোথায় আছে, সমুদ্রের কোন অংশে আছে সেটা। যদি আমরা এই শিপ আনি মার্কেটে বিক্রি করি আমরা রাতারাতি ধনী হয়ে যাব। টাকা শোনা মাত্র গ্রুপের সবাই এই মিশনের জন্য প্রস্তুত হয়ে যায়। আর পরদিনই তারা তাদের টাগবোটে চড়ে সেই অ্যান্টোনিও গজা নামের শিপটা খুঁজতে বেরিয়ে পড়ে। কয়েকদিনের যাত্রার পর তারা সমুদ্রের একদম নির্জন একটা জায়গায় পৌঁছায়। সেখানে দলের একজনের কাছে কোনো শিপের আশেপাশে থাকার সিগন্যাল আসে। তারা বুঝে যায় যে যেই শিপটা আজ থেকে ৪০ বছর আগে হারিয়ে গিয়েছিল সেটাই এখানেই কোথাও আছে। একটু এগিয়ে যাওয়ার পর তখন হঠাৎ তাদের সামনে একদম বড় একটা জাহাজ এসে হাজির হয়। এই জাহাজটাই সেই জাহাজ যেটা গত ৪০ বছর ধরে সমুদ্রে হারিয়ে গিয়েছিল। এই জাহাজ দেখেই সবাই খুব খুশি হয়ে যায় আর মনে করে এই জাহাজ বিক্রি করে তারা অনেক টাকা কষাবে। এখন টিমের লিডার দুইজনকে ডাকবোটেই থাকতে বলে আর নিজেরা কয়েকজন সাথে নিয়ে ওই পুরনো জাহাজটা ঝুঁকিপূর্ণভাবে পরীক্ষা করতে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকতেই সবাই একটা অদ্ভুত আওয়াজ শোনে, যেটা শুনে সবাই দারুণ ভীত হয়ে যায়। তারপর টিমের এক লিডার তার সাথীদের সামনে এগিয়ে যেতে বলে। তারা সেই আওয়াজের পেছনে চলতে চলতে একটা বড় ঘড়ির কাছে পৌঁছায়। সেখানে তারা দেখে ঘড়ির সূচি এখনো হেলে যাচ্ছে। কিছুক্ষণ পরে হঠাৎ ঘড়ির সূচি থেমে যায়। এটা দেখে তাদের কিছুটা অদ্ভুত লাগে। এবার তারা জাহাজকে যাচাই করতে এগিয়ে চলে। ভিতরে জাহাজটা পুরোপুরি ভেঙে পড়েছে, সবকিছু টুটে গেছে আর জাহাজের লোহার ওপর জং ধরে গেছে। তারা সামনে এগুচ্ছিল তখন তাদের একজন সাথী নিচের মেঝে ভেঙে যাওয়ার কারণে পড়তে বসে। তখন মার্ফি ওকে ধরে ফেলে, আর যখন মার্ফি তার সাথীকে ওপরে টানতে লাগলো তখন নিচে একজন মেয়ে দেখা যায়। এই মেয়েটাই সেই যে আজ থেকে ৪০ বছর আগে মানে ১৯৬২ সালে জাহাজে একাই বেঁচে ছিল, যার মাথার ওপর থেকে ওয়্যার গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ৪০ বছর পরেও তার বয়স ঠিক একই রকম ছিল, অর্থাৎ এটা ওই মেয়েটির আত্মা। মার্ফি যখন তাকে আবার দেখে হঠাৎ ওই মেয়েটা কোথাও হারিয়ে যায়। এখন যেভাবেই হোক তাদের সাথীকে ওপরে টানলো। এখানে মার্ফির কিছু বুঝতে পারলো না সে যা দেখেছিল এটা সত্য না কোনো ভুল ধারণা। কিন্তু এইসব দেখে মার্ফি অনেক বেশি ভয় পায়। এখন এই জাহাজটা অনেক বড় ছিল, তাই তারা এটাকে আরো এক্সপ্লোর করতে শুরু করে আর হাঁটতে হাঁটতে জাহাজের মেইন ক্যাবিনে পৌঁছায়। ওখানে চেক করতে করতে তাদের একটা ডিজিটাল ঘড়ি মেলে। এটা দেখে তারা কনফিউজ হয়ে যায়, কারণ আজ থেকে ৪০ বছর আগে এমন ডিজিটাল ঘড়ি ছিল না।
আর এই ঘড়ি দেখে তারা বুঝতে পারে যে নিশ্চয়ই আমাদের আগেও কেউ এখানে এসেছে। এরপর সবাই ফিরে এসে নিজেদের টাগবোটে যায় এবং টিমের লিডার সিদ্ধান্ত নেয় যে পরের দিন আমরা এই জাহাজকে টাগবোটের সাথে বেঁধে নিয়ে যাব। পরে সকালে ওরা জানতে পারে জাহাজে একটা বিশাল ছিদ্র আছে, যার কারণে ধীরে ধীরে জাহাজটা পানিতে ডুবে যাচ্ছে। ক্যাপ্টেন বলে এই অবস্থায় জাহাজকে টাগবোটের সাথে বেঁধে নিয়ে যাওয়া অসম্ভব, কারণ জাহাজের ভিতরে প্রচুর পানি জমে গেছে। পানির কারণে জাহাজের ওজন অনেক গুণ বেড়ে গেছে, তাই এই পুরনো জাহাজকে টাগবোটের সাথে বেঁধে নিয়ে যাওয়া বড় বোকামি হবে। এখন এরা ঠিক করে যে আগে আমরা জাহাজের ছিদ্র ওয়েল্ড করে বন্ধ করব, তারপর জাহাজের ভিতরে সারা পানি খালি করে এটাকে টাগবোটে বেঁধে নিয়ে যাব। ক্যাপ্টেনের কথা সবাই ঠিক মনে করে। তারপর সবাই নিজের নিজের কাজে লেগে পড়ে। কেউ কেউ জাহাজের ছিদ্র মেরামত করতে থাকে, আর কেউ কেউ জাহাজের ভিতরে গুপ্তধন খুঁজতে থাকে। মার্ফি গুপ্তধন খোঁজার পথে এগিয়ে গিয়ে একটা সুইমিং পুলের কাছে পৌঁছায়। সুইমিং পুল থেকে সে বিস্মিত হয়, কারণ সুইমিং পুলের উপর প্রচুর গুলির ছাপ ছিল। আর যখন সে সুইমিং পুল থেকে উপরে উঠছিল, তখন হঠাৎ করে সেই মেয়েটা আবার মার্ফির সামনে চলে আসে, যেটা দেখে ভয় মার্ফি আবার নিচে সুইমিং পুলে পড়ে যায়। তার মাথা দ্রুত সুইমিং পুলের তলায় লাগে আর রক্ত বেরোতে থাকে, কিন্তু সুইমিং পুল সেটা শুষে নেয়। মার্ফি আবার ওপরে তাকায়, তখন সেই মেয়ে আর সেখানে থাকে না, তার বদলে জ্যাক থাকে। জ্যাক মার্ফিকে সুইমিং পুল থেকে বের হতে সাহায্য করে। বাইরে এসে মার্ফি জ্যাককে বলে, আমি তো একদম কিছুক্ষণ আগে এখানে একটা মেয়ে দেখেছি, কিন্তু হঠাৎ কোথায় গেল সে বুঝতে পারছি না। জ্যাক মার্ফিকে বলে, সেটা তোমার কল্পনাই হবে, এখানে এমন কিছুই নেই। না। তারপর তারা দুইজন এগোতে থাকে, আর তাদের চলে যাওয়ার পর সুইমিং পুল পুরোপুরি রক্তে ভরে যায়। অন্যদিকে টিমের লিডার ওই পুরনো জাহাজের ক্যাপ্টেনের রুম পেয়ে যায়। লিডার যখন রুমের ভিতরে ঢুকলো, রুমটা অনেক খারাপ অবস্থা ছিল। রিসার্চ করার সময় লিডারকে সেখানে কিছুই বিশেষ কিছু পাওয়া গেল না। তখন তার চোখ পড়ল সামনে টেবিলের ওপর, যেখানে মদের বোতল আর গ্লাস রাখা ছিল, যেন কেউ হঠাৎ করে মদ খেয়ে চলে গেছে। টিমের লিডার যখন এই গ্লাসটা তুলে পান করতে যাচ্ছিলেন, তখন তার চোখ সামনে লাগানো আয়নায় পড়ে এবং আয়নায় তিনি দেখতে পেলেন টিমের লিডারকে এক পুরনো জাহাজের ক্যাপ্টেন হিসাবে। এটা দেখে টিমের লিডার খুব ভয় পেয়ে গেলেন, আর তার হাত থেকে ওয়াইন গ্লাসটা পড়ে ভেঙে গেল। ভয় পেয়ে তিনি সেখান থেকে দ্রুত বেরিয়ে গেলেন। এই জাহাজটাতে সবাইকে নানা অদ্ভুত ঘটনা ঘটছিল। টিমের এক সদস্য, যার নাম মার্ক, হঠাৎ জাহাজে কোথাও থেকে একটি মহিলা গায়িকার গান শুনতে পেলেন। গানটা শুনে তিনি সেই শব্দের দিকে চলে গিয়ে জাহাজের নিচের অংশে পৌঁছে গেলেন। ওই জায়গায় সে লেডি সিঙ্গারও ছিল, ঠিক সেই সিঙ্গার যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। অন্যদিকে মাফিয়ার জ্যাক এগুতে এগুতে লেডি রুম থেকে বের হওয়া গেট খুলতেই ভিতরে জমে থাকা সব পানি তাদের উপর ঢলে পড়ে। সেই পানিতে অনেক মানুষের মৃতদেহ ছিল। মাফিয়ার জ্যাক ভয় পেয়ে সেখান থেকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। এগোতে এগোতে তাদের সামনে একটা কেবিনের দরজা খুলে যায়। ভিতরে ঢুকতেই জ্যাক দেখে একটা দারুণ বিলাসবহুল গাড়ি। দেখে সে খুব খুশি হয়। এই কেবিনটাতে জ্যাক ঠিক তখনই এসেছিল যখন তারা 4 দিন আগে আনডিসাইড রেখে সব গোলসকে দেখেছিল। কিন্তু মাফির মনে এখানে কিছু একটা ঠিক নেই, এমন একটা অনুভূতি হয়। সেই কারণেই সে দ্রুত এখান থেকে চলে যেতে চেয়েছিল। ঠিক তখনই অন্য একটা রুম থেকে তারা কিছু কাঁপতে দেখল। যখন তারা ওখানে গিয়ে উপরে রাখা জিনিস সরিয়ে দেখে, তাদের চোখ অবাক হয়ে যায়, কারণ সেখানে সোনা ভর্তি একটা বাক্স ছিল। এটা দেখে মার্ফ তার বাকি সঙ্গীতে তাড়াতাড়ি ডেকে আনে, আর যখন সবাই আসে তখন আরও 8টা একই রকম বাক্স পায়। প্রতিটা বাক্সে 28টা গোল্ড সেট ছিল, যা দেখে সবাই অসীম খুশিতে মাতোয়ারা হয়ে যায়, কারণ রাতারাতি তারা ধনী হয়ে গেছে। এত বড় ধন সম্পদ খুঁজে পাওয়ার পর তারা ঠিক করে যে এই জাহাজটাই এখানেই রেখে যাবে, আর শুধু সোনা এখান থেকে নিয়ে যাবে। তারপর তারা সারা সোনা তাদের ট্রাক বোটে তুলে দেয়, আর এখন এখান থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়। ট্রাক বোট চালানো ক্যাপ্টেন ইঞ্জিন স্টার্ট করার জন্য ইঞ্জিন পরিষ্কার করতে শুরু করে, আর তখনই দেখানো হয় যে ট্রাক বোটে রাখা সিলিন্ডারের ভাল্ব নিচের থেকেই খুলে গেছে, যার কারণে গ্যাস বাতাসে ছড়াতে শুরু করে। ঠিক তখনই মার্ফি আবারও সেই মেয়েটাকে দেখে, যে তার দিকে তাকিয়ে আছে, দ্রুত দৌড়ে আসছে, যেন মার্ফিকে কিছু বলতে চায়। কিন্তু ঠিক তখনই কেউ তাকে ধরে টেনে নিচে ফেলে দেয়। আর যতক্ষণে ট্রাকবোটের ক্যাপ্টেন ইঞ্জিন চালু করে, ততক্ষণে সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসের কারণে পুরো বোটে একটা বড় বিস্ফোরণ হয়, যেখানে ট্রাকবোটের ক্যাপ্টেন মারা যায়। এখন তারা সবাই সমুদ্রের মাঝখানে একদম একা একটা শিপে আটকা পড়ে গেছে। সবাই খুবই চিন্তিত, কারণ এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তাদের ট্রাকবোটটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তাদের একসঙ্গী, যার নাম মার্ক, সে তার গার্লফ্রেন্ডের ছবি দেখে খুব বেশি চিন্তায় পড়ে যায়, কারণ 2 সপ্তাহ পরে ওদের বিয়ে, আর এখনো মনে করছে সে কখনোই এই শিপ থেকে বাঁচতে পারবে না। চিন্তায় মার্ক শিপে রাখা অনেক বছর পুরনো মদ খেতে শুরু করে। অন্যদিকে মার্ফিও একটু কনফিউজড যে ওকে বারবার ওই মেয়েটা কেন দেখাচ্ছে। তাই মার্ফি ওই মেয়েটার ব্যাপারে জানার চেষ্টা করে। সে শিপের ডেটাবেস থেকে যাত্রীদের নাম চেক করে, তারপরও জানতে পারে যে যেই মেয়েটা ওকে দেখাচ্ছে ওর নাম কেটি। এরপরে সে আরও রিসার্চ করতে থাকে। ও তার রুম পর্যন্ত পৌঁছে যায়, যেখানে আলমারির দরজা খুলতেই তার সামনে কেটির কঙ্কাল দাঁড়িয়ে থাকে। সেটা দেখে মার্ফি খুব ভয় পেয়ে যায়। তারপরে যেভাবেই হোক মার্ফি নিজেকে সামলে সেই কঙ্কালের গলে ঝুলে থাকা লকেট খুলে দেখে, যাতে সেই ছোট মেয়েটার বাবা মায়ের ছবি ছিল, যিনি তার পেছনে দাঁড়িয়ে আছে। ছবি দেখে মার্ফির এক জোরালো ধাক্কা লাগে। কেটি বলে, লকেটটা বন্ধ করিস না, কারণ অনেক বছর পরে আমি আমার বাবা মাকে দেখছি। মার্ফি এখনও বিশ্বাস করতে পারছিল না যে সে এক মৃত মেয়ের সাথে কথা বলছে। কিন্তু যখন সে লকেটটা কেটির হাতে দিতে চায়, তখন লকেটটা কেটির হাত থেকে ছুটকে যায়। আর তখনই মার্ফিকে বিশ্বাস হলো যে এই মেয়ে কোনো মানুষ নয়, বরং একটা আত্মা।
কেটি মার্ফিকে বলে যে এই জাহাজে আরো অনেক মানুষের আত্মা আটকে আছে, আর যতক্ষণ না সেই লোকটাকে মারা হবে যিনি মানুষের আত্মাগুলো এখানে বন্দী করে রেখেছেন, ততক্ষণ এই আত্মাগুলো মুক্ত হতে পারবে না। মার্ফি কেটিকে জিজ্ঞাসা করে, ওই লোকটা কে যে তোমার ও বাকি মানুষের আত্মাগুলো এখানে বন্দী করে রেখেছে? কেটি ঠিক তখনই মার্ফিকে ওই লোকটার সম্পর্কে বলছিল। বলতে যেতেই হঠাৎ ছাদের উপরে কিছু অদ্ভুত কীড়া বের হতে শুরু করলো। দেখে কেটি ভীষণ ভয় পেয়ে গেল, আর মার্ফিকে বলল, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই জাহাজ থেকে বেরিয়ে যাও, না হলে তোমরা মারা যাবে। এরপর কেটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। অন্যদিকে মার্ক পুরো বোতল খেয়ে মাথা ঘুরতে লাগলো। তার চারপাশে থাকা সব টেবিল আর চেয়ারেরা কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে নতুন হয়ে গেল। আর আজ থেকে 40 বছর আগে যারা এই জাহাজে মারা গিয়েছিল তারা আবার মার্কের সামনে জীবন্ত দাঁড়িয়ে রইল। মার্ক ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল, যার চারিদিকে সবাই তার জন্য তালি দিতে লাগলো। প্রথমে মার্ক কিছুটা অদ্ভুত লাগলো, কিন্তু তারপর সে ভাবল এটা সব মদের কাঁপানো জাদু। পরের মুহূর্তেই লেডি সিঙ্গার মার্কের কাছে এসে তার সাথে ঘনিষ্ঠ হওয়া শুরু করলো। এই লেডি সিঙ্গার পুরোপুরি মার্ককে নিজের হাতে নিয়ে থেকে পেছনে টানতে লাগলো। মার্কও কিছু ভাবতে না ভেবেই তার পেছনে যেতে লাগলো। বোকা মার্ক বুঝতেই পারল না যে এই সিঙ্গার তাকে একটা ফাঁদে ফেলে দিচ্ছে। লেডি সিঙ্গার ফ্লোরের ধারে দাঁড়িয়ে মার্ককে ডেকে আনতে লাগলো। মার্ক এই সিঙ্গারকে পেতে কাজ করার চেষ্টায় ফ্লোর থেকে নিচে পড়ে মারা যায়। এরপর আমাদের দেখানো হয় টিমের লিডারকে, যে এই পুরনো জাহাজের ক্যাপ্টেনের রুমে বসে আছে। তখন সে লক্ষ্য করে যে মদ্দা বোতল নিজের মতো সরে যেতে শুরু করেছে। কিছুক্ষণ পর তার সামনে ওই জাহাজের ক্যাপ্টেনের আত্মা হাজির হয়। এটা দেখে টিমের লিডার খুবই ভয় পেয়ে যায়। তারপর ক্যাপ্টেন তাকে গ্লাসে মদ ঢেলে দিয়ে খেতে দেয়। সাথে সে একটা ছবি দেয়, যেটার মধ্যে একটা জাহাজ আছে যার নাম লোরলাই। ক্যাপ্টেন বলে যে অনেক বছর আগে আমাদের কাছে একজন লোক এসেছিল, যিনি আমাদের লোরলাই শিপ সম্পর্কে বলল। সে বলল লোরলাই শিপে একটা বিশাল খজানা লুকানো আছে। আমরা যখন লোরলাই শিপ রেস্কিউ করলাম, তখন সত্যি ওখান থেকে সব খজানা পেয়ে গেলাম। ক্যাপ্টেন টিমের লিডারকে আরেকটা ছবি দেখিয়ে বলল, এই দেখো, এই লোকটাই আমাদের লোরলাই শিপের কথা বলেছিল। টিমের লিডার সেই ছবি দেখে হটকা চুকিয়ে গেল, কারণ সেই লোক কেউ আর নয়, জ্যাকি ছিল। আর ওই ছবি 40 বছর পুরনো। 40 বছর কেটে গেল, তার বয়সে কোনো পরিবর্তন হয়নি। সে একদম আগের মতোই দেখাচ্ছে, প্রায় 40 বছর আগে যেমন দেখাতো ঠিক তেমন তাই। এখন টিমের লিডার বুঝতে পারছে যে জ্যাক কোনো মানুষ নয়, ও একটা ভূত। এটা বুঝে লিডার দ্রুতই তার সঙ্গীদের এই শিপ থেকে বের করতে চায়। সে তাড়াতাড়ি নিজের সঙ্গীদের খুঁজতে শুরু করে, কিন্তু তখনই তার সামনে আসে সেই সঙ্গী যিনি টাগবোটে গ্যাস লিকেজের কারণে ব্লাস্টে মারা গিয়েছিলেন। আসলে ব্লাস্টে মারা যাওয়া এই মানুষের আত্মাই লিডারের সঙ্গে লড়াই করার জন্য এগিয়ে আসে। লিডার ওর থেকে বাঁচতে দৌড়ায়। ঠিক তখনই সামনে আসে মার্ফি। ব্লাস্টে মারা যাওয়া মানুষের আত্মা তো হারিয়ে যায়, কিন্তু টিমের লিডারের কাছে মাফিরির মুখ ঠিক সেই ব্লাস্টে মারা যাওয়া সঙ্গীর মতোই দেখাচ্ছে, যে কিছুক্ষণ আগে ভূত হয়ে তার পিছে আসছিল। তাই টিমের লিডার মাফিরিকে ভূত ভেবে তার ওপর হামলা করে, কিন্তু মাফিরি নিজেকে বাঁচাতে তার পা আহত করে দেয়। তবুও এতে টিমের লিডারের বেশি ক্ষতি হয় না। সে আবার মাফিরির উপর হামলা করতে উঠে দাঁড়ায়। তারপরও মাফিরিকে মারার আগেই পিছন থেকে জ্যাক এসে লিডারের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে, যার ফলে সে অচেতন হয়ে পড়ে। যাকেই সেই মানুষটা যে সবাইকে এখানে নিয়ে এসেছিল। পুরো দলের মধ্যে শুধু দলের লিডারটাই জানতো যে যাকে আসলে কোনো মানুষ নয়, সে একটা দানব। আর যাকেও বুঝে গিয়েছিল যে দলের লিডার তার সব সত্যি জানে, তাই সে দলের লিডারকে সরানোর জন্য সবাইকে তার বিরুদ্ধে উস্কানি দেয়। বলে যদি সে আবার সচেতন হয়ে ওঠে তাহলে আমাদের কারো ক্ষতি করতে পারে। সবাই জাকের কথা ঠিক মনে করে, তাই তারা তাদের লিডারকে একটা ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। এখন এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। তো এই লোকেরা প্ল্যান অনুযায়ী জাহাজ ঠিক করার কাজে হাত দেয়। খুব শিগগিরই জাহাজে যে টানেল দিয়ে পানি ঢুকছিল সেটাকে তারা ওয়েল্ড করে দেয়, আর পাম্প দিয়ে জাহাজের ভিতরে জমে থাকা পানি বাইরে বের করতে শুরু করে। মার্ফি দেখে তার এক বন্ধু, যার নাম মার্ক, কোথাও দেখতে পাচ্ছে না। তাই মার্ফি তাকে খুঁজতে বের হয়। ঠিক তখনই তার সামনে আবারও সেই মেয়ের আত্মা আসে, যেটা তাকে দেখায় যে তুমি যেই মানুষটাকে খুঁজছ সে মারা গেছে। ওই মার্কই যিনি লেডি সিঙ্গারকে পেতে গিয়ে মারা পড়েছিল। এখন সেই মেয়েটা মার্ফির কাঁধে হাত রেখে তাকে 1962 সালে সেই রাতে নিয়ে যায়, যেখানে সব ঘটনাগুলো ঘটে, যখন সবাই জাহাজে মেরে ফেলা হয়েছিল। ওই রাতে জাহাজে থাকা সবাইকে খুবই নির্মমভাবে মার দেওয়া হয়েছিল। আর এই কাজটা করছিল একটা গ্রুপ, যার উদ্দেশ্য ছিল জাহাজের সব সোনার মাল চুরি করা। আরা কিছু মানুষের খাবারে বিষ মিশিয়ে হত্যা করেছিল। কারোর গলায় তার দিয়ে কেটে দুটো ভাগ করে ফেলা হয়েছিল, আবার কারো গুলিতে গুলি করে ছিঁড়ে ফেলা হয়েছিল। এই নির্মমতার হাত থেকে কেটিও বাঁচতে পারেনি। তারা কেটিকে তার রুমে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মারেছিল। এই সব কিছুর পেছনে সেই লেডি সিঙ্গারটাই ছিল, যিনি সোনা লুট করার জন্য পুরো প্ল্যান করেছিল, আর নিজের লোকদের সাহায্যে জাহাজে থাকা সবাইকে মেরে ফেলে। এখন সারা সোনা তাদের দখলে ছিল। জাহাজের অফিসারটাও লেডি সিঙ্গারের সাথে মিল ছিল। লেডি সিঙ্গারের এক ইশারায় সে নিজের সঙ্গীদের মেরে ফেলে, কিন্তু সোজা ঘুরতেই লেডি সিঙ্গারটাকে গুলি করে মারা দেয়।
লেডি সিঙ্গার ভেবেছিল এখন সারা সোনা তারই, কারণ জাহাজের সবাই মারা গিয়েছিল। কিন্তু ঠিক এই মুহূর্তে ঢুকে পড়ে এমন একজন লোক যিনি পুরো গেমের মাস্টারমাইন্ড ছিল, আর সে লোহার চেন দিয়ে লেডি সিঙ্গারকে ঝুলিয়ে মার দেয়। মার্ফি কেটির সাহায্যে এই সবকিছু দেখছিল, আর তখনই সে এই গেমের মাস্টারমাইন্ডকেও দেখে ফেলে, যাকে দেখে মার্ফি শক খায়, কারণ ওই মানুষ আর কেউ নয় যাকেই যে গোল্ডের লোভ দেখিয়ে তাদের এখানে নিয়ে এসেছিল। কারণ জাহাজে ছিদ্র হয়ে গিয়েছিল আর জাহাজ ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছিল। তাই জাহাজ বাঁচানোর জন্য কিছু মানুষ দরকার ছিল যারা জাহাজকে ডুবতে দেবে না। সেই জন্য জাহাজ চালাকি করে তাদের এখানে এনেছিল। এখন জাহাজ পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। জ্যাক এখন আর এসব মানুষের কোনো দরকার নেই, আর সে এখন ওদের সবাইকেই মারবে। এটা বুঝতেই মার্ফি মনে পড়ে যে আমরা জ্যাকের কথায় পেরে আমাদের লিডারকে ট্যাঙ্কের ভিতরে আটকে দিয়েছিলাম। এখন মার্ফি তার লিডারের জীবন বাঁচানোর জন্য দৌড়ে তার কাছে যায়, কিন্তু ট্যাঙ্কে পানি ভরা থাকার কারণে লিডার মারা গিয়েছিল। মার্ফি লিডারকে বাঁচানোর জন্য ট্যাঙ্কের কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু ট্যাঙ্কের কাঁচ খুবই মজবুত ছিল, তাই হাজার চেষ্টা সত্ত্বেও লিডারকে বাঁচাতে পারেনি। এরপর মার্ফি তার এক সঙ্গীর কাছে যায়, যার নাম ডোজ। মার্ফি ডোজকে জ্যাকের সব সত্যি জানিয়ে দেয় আর বলে, জ্যাক যদি তোমার সামনে কোথাও দেখা দেয় ওকে শুট করে দাও, আমি আমার আরেক বন্ধুকে খুঁজতে যাচ্ছি। মার্ফি যাওয়ার কিছুক্ষণ পর জ্যাক ডোজের সামনে চলে আসে, যাকে মার্ফি বলেছিল যে জ্যাককে দেখলেই শুট করতে। ডোজ জ্যাককে বলে, এখানে দাঁড়িয়ে থেকো আর তোমার জায়গা থেকে হিলো করো না। এটা শুনে জ্যাক বুঝে যায় মার্ফি ওকে তার সব সত্যি বলে দিয়েছে। তখন জ্যাক ডোজকে কথাই ফাঁসিয়ে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ডোজ জ্যাকের চালাকি বুঝতে পারে। সে চলে যায় আর তৎক্ষণাৎ জ্যাকের দিকে গুলি চালায়। গুলিতে জ্যাক দূরে পড়ে যায়। তারপর ডোজ জ্যাকের কাছে এসে দেখে জ্যাক মারা গেছে। এটা দেখে ডোজ সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখি জ্যাক এখনো মারা যায়নি। অন্যদিকে মার্ফি যার সঙ্গীকে খুঁজতে গিয়েছিল সে জানতে পারে তার সঙ্গী পানিতে মারা গেছে। এখন ডোজ ছাড়া মার্ফির সব সঙ্গী মারা গিয়েছিল, তাই মার্ফি ঠিক করে যে সে পুরো শিপটাই ধ্বংস করে দেবে। এরপর মার্ফি শিপের প্রতিটি কোণে বোমা লাগাতে শুরু করে এবং তখনই ওর কাছে ডোজ এসে যায়। ডোজ মার্ফিকে বলে, আমি জ্যাককে মেরে ফেলেছি। এটা শুনে মার্ফি বলে, জ্যাক মরবে না, কারণ জ্যাক কোনো মানুষ না, ও একটা ডিমন। তাই আমাদের পুরো শিপটা ব্লাস্ট করতে হবে যাতে জ্যাক আমাদের মতো আর কাউকে এখানে এনে আটকে না রাখতে পারে। আর জ্যাক যত সোলস এই শিপে বন্দি করে রেখেছে সবাই আজাদ হবে। ডোজ এইখানে রাগ করে মার্ফিকে বোঝায় আমাদের শিপটা ব্লাস্ট করা উচিত না, কারণ এতে শিপে রাখা সব গোল্ড নষ্ট হয়ে যাবে আর আমরা গোল্ড ছাড়া থাকবো। খালি হাত বাড়ি ফিরতেই হবে। মার্ফি বলে, এটা গোল্ড আসলে জ্যাকের একটা চাল যা আমরা এখান থেকে কখনোই নিতে পারবো না, তাই আমাকে যে কোনো মূল্যে এই জাহাজটা উড়িয়ে দিতে হবে। এখন জ্যাক বুঝতে পারে মার্ফি কোনোভাবেই মানবে না, তাই জ্যাক তার আসল রূপে চলে আসে। তখন আমরা বুঝতে পারি জ্যাক ডোজকেও মারা ফেলেছে। জ্যাক তাকে বলে, তোমার আর আমার কাজ একটাই, যেমন তুমি সমুদ্রে আটকে থাকা জাহাজগুলো জমা করো, তেমনি আমি আত্মাগুলো জমা করি। আগে আমি মানুষ ছিলাম, কিন্তু অনেক পাপ করেছি, যার বিনিময়ে আমাকে এই কাজটা দেওয়া হয়েছে। আর এখন আমি সোল কালেক্টর, যার জন্য আমাকে শিপটা দরকার, আর আমি চাই না তুমি এই শিপটা ব্লাস্ট করো। জ্যাক মার্ফিকে একটা চান্স দেয়। সে বলে, যাও, আমি তোমাকে মারবো না, কিন্তু বদলে তোমাকে এই শিপটা ব্লাস্ট করতে হবে না। কিন্তু মার্ফি ওর কথা মানে না। এরপর জ্যাক একটা লোহার রড দিয়ে ওর উপর আক্রমণ করে, যার ফলে মার্ফি নিচে পড়ে যায়। এখন ঠিক যখন জ্যাক মার্ফিকে মারার জন্য এগুতে থাকে, তখন মার্ফি একটা তীর ছুঁড়ে বোমার রিমোটে নিশানা দেয় আর সঙ্গে সঙ্গেই পানিতে ঝাঁপ দেয়। তারপর জাহাজে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে জাহাজ ডুবতে শুরু করে আর মার্ফি পানির নিচে জাহাজের তলায় আটকে পড়ে। এখন তার বাইরে বের হওয়ার কোনো রাস্তা দেখা যাচ্ছে না আর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠিক তখনই সেখানে কেটির আত্মা আসে, মার্ফির হাত ধরে তাকে উপরের পথ দেখায়। তখন মার্ফি দেখে জ্যাক যত সোলসকে বন্দি করে রেখেছিল সেসব সোল সবাই মুক্ত হয়ে গেছে। মার্ফি খুব কষ্ট করে উপরের পৃষ্ঠে উঠে আসে আর দেখে জাহাজের মধ্যে যত সোলস ছিল সবাই নিজের আসল জগতে ফিরে যাচ্ছে। আসলে এখানে যতগুলো আত্মা ছিল সবাই জ্যাকের দাস ছিল, শুধু কেটির আত্মা তার দাস হতে পারেনি, কারণ কেটির আত্মা পবিত্র ছিল, তাই জ্যাক তার উপর বেশি নিয়ন্ত্রণ করতে পারছিল না। এই জন্য কেটির আত্মা বারবার মার্ফির সাহায্য করছিল। এখানে মার্ফি একটা বাক্সের উপর ভাসছে সমুদ্রে, আর তখনই সে একটা জাহাজে পৌঁছে যায় যা তাকে উদ্ধার করে। যখন তাকে বন্দরে আনা হয় তখন সে তার অ্যাম্বুলেন্স থেকে দেখে যে জ্যাক এখনো জীবিত এবং জাহাজে যত সোনা ছিল সব সোনাকে আরেকটা জাহাজে পাঠাচ্ছে, যাতে সেই সোনার লোভে সে আরো মানুষকে মারতে পারে এবং তাদের আত্মাগুলোকে বন্দি রাখতে পারে। তো এই গল্পটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবে না।
তো আজকের মতো আল্লাহর হাফেজ।